হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস। স্ট্রেস মানে কি ফোর্স পার এ আর এ আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা কাহিনী বুঝাচ্ছি, এটা আগে ভালো মতো বুঝবেন। ধরেন একটা ম্যাথই করাচ্ছি বা মুখে করাচ্ছি, এতক্ষণ পর্যন্ত যা বলছি তাতে কোনো কনফিউশন থাকলে সেটা আমাকে জিজ্ঞাসা করেন। এতক্ষণ পর্যন্ত যা যা বলছি এগুলো নিয়ে কোনো কনফিউশন আছে? কনফিউশন আছে কারো কাছে? নাই। যদি না থাকে তাহলে আমি আপনাদের একটা কোশ্চেন করছি। আমার ম্যাটেরিয়ালের Fy হচ্ছে 36 KSI, আমি এই ফর্মুলা দিয়ে হিসাব করে বের করলাম 40 KSI। এবার দিয়ে বলেন আমার এই এরিয়া বলে দিলাম, হচ্ছে 20 ইঞ্চ স্কয়ার। আমার পিসিআর কত? পিসিআর পাওয়ার কি করতে হবে? এরিয়ার সাথে গুণ করতে হবে। তাহলে 40 ইনটু কত দিব? 20 নাকি 36 ইনটু 20 দিব? না 40 ইনটু 20। হ্যাঁ, কতটা পর্যন্ত দেখি? আমার রিকোয়ারমেন্ট হচ্ছে পিসিআর কত? আমি ক্যালকুলেশন করে এফসিআর এর ভ্যালু পাইলাম 40 আর এফওয়াই এর ভ্যালু পাইলাম 36, আগে থেকে দেয়া আছে ম্যাটেরিয়াল। এখন এরিয়ার সাথে স্যার গুণ করতে হবে স্যার। কেন বলতে হবে? একটা সিম্পল কথা আছে, আমি বলতে যাচ্ছি 36 কেএসআই মানে কি, তার ইলাস্টিসিটি আর বাকলিং করার জন্য আপনাদের কত আশা লাগবে? বাকলিং আসলে ফেল করবে, ইনিশিয়াল ইলাস্টিসিটি শেষ হওয়ার কারণে ফেল করবে। তাহলে আমি ক্রিটিক্যাল কে 36 ইনটু 20 কথা কি বুঝতে পারছেন নাকি বুঝি নাই? আমি বারবার বলতেছি ফেল একভাবে হওয়া মানে আমার এখানে ক্রিটিক্যাল চলে আসছে, আমার এখানে কাহিনী শেষ। এরপর বাকি যা আসছে আসলে আমি আর বলবো না। তার মানে আমি ক্যালকুলেশন করে পাইলাম আমার বাকলিং হওয়ার জন্য কত ডেভেলপ করতে হবে? 40। বাট ম্যাটেরিয়াল নিজে সহ্য করতে পারে কত? 36 আমার জন্য লিমিট। বুঝতে পারছেন? 36 আমার জন্য কি লিমিট? তাই বুঝছে জিনিসটা, এর পরে কিন্তু থাকলেও থাকতে পারে। কোনটা? এর মোটাম তো ঠিক আমি কভার একটু পরে, যদি এটা অনেক এক্সাম করে পুরো সময় একাডেমিক ম্যাটেরিয়াল দিই না পুরো সেখানকার কথা না, তারপরে বলে রাখতেছি ঠিক আছে জিনিস। আচ্ছা, এখন এই জিনিসটা যদি গুরুত্ব গেল, তাই না? এগুলো আমি সবগুলো বুঝলাম, এখানে আমাদের কারো কোনো কনফিউশন নাই। এখন আসেন আপনারা আমাকে তো অনলাইন যখন ক্লাস নিব তখন একটু মনে করাই দিবেন আপনাদেরকে চার্টগুলো দেখানোর জন্য, চার্টগুলো দেখানোর জন্য কিভাবে এই আরএক্সআর এর রিড করতে হয়, কিভাবে এরিয়া মোমেন্ট আছে, হাউ ইট কোইটার মধ্যে সবকিছু দেয়া আছে। এরিয়া হিসাব করে বের করা লাগবে না, সবগুলো এই চার্টে কি আছে দেয়া আছে। এখন আসেন সমস্যা যেটা বলছিলাম, অর্থাৎ আমার যদি সাপোর্ট কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তখন আমি কি সমস্যাটা ফেস করব? তখন আমার বারবার সাপোর্ট চেঞ্জ হবে। আমি বসে বসে কি 5 পৃষ্ঠা বসে বসে প্রুফ করবো প্রতিবার? এই প্রুফগুলো অলরেডি অন্যান্যরা করে ফেলছে। আমাদের কাছে এই ইফেক্টটাকে সহজে একটা জায়গায় নিয়ে আসা। আমরা বুঝতে পারতেছি সাপোর্ট সিস্টেম যখন চেঞ্জ আসবে তখন পিসিআর এর সূত্রটার মধ্যে কি আসবে? একটু চেঞ্জ আসবে। তখন এই জিনিসটা কোন কোয়ান্টিটির মাধ্যমে আমি প্রকাশ করব? কথা কি বুঝতে পারছি? মনে করেন আমি বললাম যে একজন মানুষ খরচ করে 100 টাকা, 10 জন মানুষ খরচ করবে কত? তাহলে মানুষ সংখ্যা যখন 10 করলাম, আপনি এই 10 জনের ইফেক্টটা কোথায় তুলবেন? যেখানে আগে আপনি একজন মানুষ চিন্তা করতেন সেখানে এখন একদিন তো বলে চিন্তা করবেন 10 জনের। অর্থাৎ ইফেক্টটা কোনো না কোনো জায়গায় আমাকে শো করাই দেবে। ঠিক সেম ভাবে এখানে হচ্ছে যখন আমার সাপোর্ট সিস্টেম চেঞ্জ হয়ে গেল, এই সাপোর্ট সিস্টেম চেঞ্জ হওয়ার পরে ইফেক্ট পিসিআর সাথে ইফেক্ট করবে। এই ইফেক্টটা কার উপর দিয়ে আমরা এখানে আনবো? এই ইফেক্টটা আমরা কিন্তু হিসাব করছিলাম, মনে করতেছে এ নেট থেকে এই ইফেক্টিভ কেন হিসাব করতাম? স্ট্রেস কনসেন্ট্রেশন হচ্ছে, স্ট্রেস গুলো এক জায়গায় চলে আসতেছে, একটা ল্যাগ হচ্ছে কি বোল্টের সাথে আটকানো নাই। এটার ইফেক্ট আমরা চিন্তা করতাম কার মাধ্যমে?
এন থেকে এ ইফেক্টিভ আনার সময় একটা ইউ হিসেবে কি করব, অর্থাৎ ইউ এর মধ্যে এর ইফেক্টিভ হিসাব করা হয়ে গেছে। ঠিক সেম ভাবে এখানেও আমার কথা কি বুঝতে পারছেন? এখানে এটা বলছি ইউ এর গায়ে আমি ইউ কে কেন আনতাম আমরা, একটা এল সেকশন ছিল, তার একটা লাইনের সাথে বোল্ড করা আছে, আরেকটা লাইনের সাথে কোনো কিছু ধরা নাই, তখন স্ট্রেস গুলো কি আসবে সবগুলো তার বোল্ড দিয়ে পাস করতে হবে। এটাকে আমরা কি বলতাম? স্ট্রেস কনসেন্ট্রেশন। তার মধ্যে যখন স্ট্রেস কনসেন্ট্রেশন হচ্ছে তখন তার লোড ক্যারি ক্যাপাসিটি কমে যাচ্ছে, তার যে লোড ক্যারি ক্যাপাসিটি কমতেছে এটা আমরা তুলবো বা এটা আমরা হিসাব করবো কার মাধ্যমে? ইউ এর মাধ্যমে। ইউটা দিয়ে আমরা কি করতাম? তার এরিয়াটাকে আরেকটু কমায় আনতাম, কারণ এরিয়া কম মানে কি লোড সমান কত? এরিয়া ইনটু স্ট্রেস। এরিয়া কম মানে যে এরিয়া ক্যাপাসিটি কমে, ক্যাপাসিটি কমে যাচ্ছে। তো এখানেও সেম ভাবে আমার যখন সাপোর্ট সিস্টেম চেঞ্জ হবে তখন পিসিআর এর ভ্যালুটা কত উঠবে না, কারণ আমি স্টেপটা হবে কিছু একটা হওয়ার ইস্যুটা আমরা তুলবো কার মাধ্যমে অথবা হিসাব করবো কার মাধ্যমে? সেটা হচ্ছে এল এর মাধ্যমে। দেখেন আপনার এখানে ইফেক্টিভ অর্থাৎ ইফেক্টিভ লেন্থ কি বলতেছি? ইফেক্টিভ লেন্থ মানে কি? যতটুকু দৈর্ঘ্য আমার বাকলিং এ অংশগ্রহণ করছে অথবা যতটুকু লোড আমার বাকলিং এ তার ইফেক্টটাকে শো করছে। পুরো এল জুড়ে শো করছে নাকি? এখানে কি পুরো এল জুড়ে শো করতে পারছে না, এল এর একটা নির্দিষ্ট অংশটা কি বলতে পারছে? বাকলিং এ অংশগ্রহণ করাইতে পারছে, বাকলিং অংশগ্রহণ করে নাই। কথা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন? এই দুইটা সাপোর্ট সিস্টেমের মধ্যে এখানে পুরো দৈর্ঘ্যটাই কি করছে? বাকলিং এ অংশগ্রহণ করতে পারছে, কিন্তু এই সাপোর্ট সিস্টেমে এই অংশটা অংশগ্রহণ করতে পারে নাই। তার মানে আমার ইফেক্টিভ লেন্থ কি হইছে? কমে গেছে না? ইফেক্টিভ লেন্থ কি হইছে? কমে গেছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝে বলি, ইফেক্টিভ লেন্থ যদি কমে যায় পিসিআর এর ভ্যালু বাড়বে না কমবে? ইফেক্টিভ লেন্থ যদি কমে যায় পিসিআর এর ভ্যালু বাড়বে না কমবে? ফর্মুলা লেখা আছে, ফর্মুলাতে চিন্তা করেন। ইফেক্টিভ লেন্থ যদি কমে যায় পিসিআর এর ভ্যালু কত কি বুঝতে নেই? বুঝতে বাড়বে। পিসিআর বাড়া ভালো নাকি কমা ভালো? বাড়া ভালো। কেন? পিসিআর মানে কি মিনিমাম যতটুকু লোড দিলে বাকিং শুরু হবে, তাহলে ওই লোডের মানটা যত বাড়ছে তার মানে আমার ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। অর্থাৎ পিসিআর হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যাপাসিটি এগেইনস্ট বাকিং। তাহলে আমার পিসিআর ইনক্রিজ করতেছে মানে কি ক্যাপাসিটি এগেইনস্ট বাকলিং ইনক্রিজ করতেছে। অর্থাৎ আমরা এখন যেটা বলতে যাচ্ছি সাপোর্ট সিস্টেমের চেঞ্জটা আমরা ক্যালকুলেট করব কার মাধ্যমে? লেন্থের মধ্যে। এখন এই এল মানে হচ্ছে এতক্ষণ মোটামুটি একটা হিসাব করছিলাম, এটা ছিল কার জন্য? পিন জয়েন্টের জন্য। পিন জয়েন্টে যেটা কলাম লেন্থ সেটাই ইফেক্টিভ লেন্থ। পিন কলামে কি যেটা কলাম লেন্থ সেটাই কি ইফেক্টিভ লেন্থ। কিন্তু অন্যান্য জিনিসের মধ্যে বা অন্যান্য সাপোর্ট সিস্টেমে যেটা কলাম লেন্থ সেটা কিন্তু ইফেক্টিভ লেন্থ না। তাহলে এখন আমাদের একটা ফর্মুলা জানা লাগবে যে ইফেক্টিভ লেন্থ এবং কলাম লেন্থের মধ্যে সম্পর্কটা কি? ইফেক্টিভ লেন্থ সমান হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর ইনটু কলাম লেন্থ। এই ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরটাকে বলা হয়, এটাকে সিম্বল করা হয় কে দিয়ে। অর্থাৎ আমি যদি ফর্মুলাটাকে সহজ বাংলা যদি লিখি সেটা হচ্ছে এরকম যে এল ই ইজ ইকুয়াল টু কে ইনটু এল। তাহলে আমরা বুঝছি এখন আসলে আমরা যে সূত্রগুলো পড়ছিলাম এগুলো সবগুলো ছিল কিসের দিয়ে? এল বি। বুঝতে পারছি? মানে আমরা এই ফর্মুলাটা কেন ভাবে প্রুফ করে আনতে পারছি? কারণ আমাদের যেটাই আগে ছিল সেটাই আর ছিল। তাহলে পিন জয়েন্টের জন্য কে এর ভ্যালু কত? 1 সবুজ কালিটা লিখে হয়েছে? আমি বোর্ড ক্লিয়ার করতেছি তাহলে।
কি লিখলাম যদি ফিক্সড থাকে তখন আমাকে এগুলো কত ইউজ করব 0.7 যদি পিন ফিক্সড থাকে তখন কত 0.85 যদি পিন থাকে তখন কত 1 এটার মানে কি এটার মানে হচ্ছে যখন আমার পিন ফিক্সড থাকবে তখন পুরো কলামের 85% অংশ বাকি নিয়ে অংশগ্রহণ করবে বললাম জি স্যার এখন হচ্ছে কি আমি ওই 36 আর 40 একটা কাইন্ডলি দিলাম না কিছু কোনাকে এটা নিয়ে আবার ডিটেইলসে কথাবার্তা বলা শুরু করব আমার এখানে একটা পোরশন শেষ অর্থাৎ আমাদের ফর্মুলাগুলো আমাদের এখানে হয়ে গেছে বেস ফর্মুলা আমরা এখন করে পাইছি কিভাবে আমাদের এই ফর্মুলাটাকে ফর্মুলেট করতে হয় ঠিক আছে আমি বুঝে এসেছি ধারণ করে যখন আমি এই কার্ভটা ডেভেলপ করতেছি টেনশনের মাধ্যমে যখন আমি এই কার্ভটা কিভাবে ডেভেলপ করতেছি টেনশনের মাধ্যমে বাট কম্প্রেশন দিয়ে যদি আমি এই কার্ভটা ডেভেলপ করার চেষ্টা করি তখন এই কার্ভটা কি হয়ে যাবে একটু করে চেঞ্জ হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন কি বুঝতেছি অর্থাৎ আমি যদি কি করি স্ট্রেস স্ট্রেন কার্ভটা টেনশন ফোর্সের বদলে যদি কম্প্রেশন দিয়ে যদি আঁকার চেষ্টা করি বা কম্প্রেশন ফোর্স আমাদের আঁকার চেষ্টা করি তখন কার্ভটাকে ঘুমিয়ে দেয় কার্ভটাকে ঘুমিয়ে দেয় বুঝতে পারছি আমাদের এখানে যেটা ছিল প্লাস্টিক লিমিট পি এল এফপিএল এটি একটা ছিল স্ট্রেস সেটাই কি ছিল Fy এই দিকে আর এখানে হচ্ছে থাকবে কি Fy আর এখানে কত থাকবে Fpl কত কি বুঝতে পারছেন নাকি বুঝছেন না কত কি বুঝা গেল অর্থাৎ আমরা যখন কম্প্রেশন আসবো তখন আমাদের এই FPL এবং Fy এর মধ্যে একটা নতুন করে একটা কি তৈরি হবে একটা স্লোপ তৈরি হবে ক্লিয়ার এখন সমস্যাটা কি হচ্ছে একটু বলি মডুলাস অফ ইলাস্টিসিটি বা E মানে কি ছিল স্ট্রেস ডিভাইড বাই কি স্ট্রেন অর্থাৎ এদের স্লোপ ক্লিয়ার কারণ এইখানে যদি আমরা দেখি আমরা দেখব এই রিজিয়নের স্লোপ একটা কিন্তু এই রিজিয়নের স্লোপ কি আরেকটা তাহলে এইখানে যদি কাজ করে কত ই এটাকে আমরা কি বলবো কি রাখি ইটি এই রিজিয়নের স্লোপটাকে আমরা কি রাখি ইটি কি রাখবো ইটি এখন আপনি এমন লোড চাপাইলেন একটা FCR বের করছিলাম মনে আছে আমাদের কিছুক্ষণ আগে FCR সমান পাই স্কয়ার E ডিভাইডেড বাই L ডিভাইডেড বাই R স্কয়ার দেখলাম এখন মনে করেন আপনি FCR যেটা বের করছেন সেটা হচ্ছে কোথাকার মাঝখানে এখানে চলে আসছে কোথায় চলে আসছে এখানে এই রিজিয়নে পড়ছে অর্থাৎ FPL হচ্ছে কি কম তাহলে আপনার সূত্র এটা কি সেটা কি থাকে কিন্তু কোন কারণে FCL যদি বের চলে আসে কোথায় এই দুজনে মাঝখানে তখন এখানে কি এসে কথা বলে এটি বলে দিতে হবে
কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নেই? কথা কি বুঝতে পারলাম নাকি বুঝি নেই? আরেকবার বললে স্যার বলুন। প্রথমে এটা কি বুঝতে পারছেন? এটা কিসের জন্য আগে হয়েছে? টেনশন নাকি কম্প্রেশন? টেনশন। এটা কি জন্য আগে হয়েছে? কম্প্রেশন। আমাদের কাটতে কি টেনশন যখন দিচ্ছিলাম তখন আমার যেটা ইলাস্টিক লিমিট সেটাই হচ্ছে কি তার ইল স্ট্রেন্থ। কিন্তু আমার যখন কম্প্রেশন চলে গেলাম তখন ইলাস্টিক লিমিট এবং ইল স্ট্রেন্থের মধ্যে কি হচ্ছে একটু চেঞ্জ আসছে, সমস্যা আসছে, একটু কার্ভেচার আসছে। এখন আমরা জানি এর যে কার্ভেচার বা এর যে স্লোপ সেটার নামই আসলে কি মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে আমরা দেখতেছি যখন আমরা FPL এর নিচে থাকবো তখন আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু একরকম, যখন আমি PL থেকে FY এর মাঝামাঝি থাকবো তখন আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু আবার আরেকরকম। এখন আমরা FCR বের করতে পারি। FCR মানে কি বাকলিং স্ট্রেস, ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস। যদি FCR এর ভ্যালু PL অথবা PL এর নিচে থাকে তখন এই সূত্রে E মানে E থাকে E। যদি FCR এর ভ্যালু PL অথবা FY এর মাঝামাঝি চলে যায় তখন সেটা ভ্যালু কত হয়ে যাবে? তখন সেখানে আমরা E এর বদলে E বসাবো। যেমন ধরেন FCR এর ভ্যালু করেন আপনি কত 38, আপনি PL এর ভ্যালু কত জানেন 35 আর FY এর ভ্যালু কত জানেন 40। তাহলে এখন আপনি কি PT বসাবেন নাকি E বসাবেন? PT বসাবেন। আচ্ছা ধরেন আপনি হচ্ছেন কি পাইলেন কত এখানে 35, তাহলে কত বসাবেন? E। এটাই হচ্ছে কথা। ক্লিয়ার? এটাই হচ্ছে আলটিমেট কথা। তাহলে এখন আমায় একটু বলেন যখন E দিয়ে যখন এই ফর্মুলাটা যখন লিখতে পারতেছি তার মানে সেখানে কি অ্যাপ্লাই হচ্ছে বা কি এরকম বাকলিং আসছে? ইলাস্টিক বাকলিং। আমি যখন FPL এর যখন উপরে চলে তখন এর নাম কি হচ্ছে? ইলাস্টিক বাকলিং। এই ঘটনাটাকে এখন আমরা একটা গ্রাফের মাধ্যমে শর্টকাটে বুঝাতে পারবো। এই জন্যই বললাম স্ক্রিনে নকল তৈরি করা কেন দিয়েছি। এদিক হচ্ছে এলাকা, আমি তার উদাহরণ বলি কে এলাকা। এদিকে হচ্ছে আমার FY, এদিকে হচ্ছে আমার FP। আচ্ছা আমরা বললাম এই স্ল্যান্ডারনেস রেশিওর মানটা যখন বাড়তে থাকবে, স্ল্যান্ডারনেস রেশিওর মানটা যখন বাড়তে থাকবে তখন আমার FCR এর ভ্যালু কি বাড়বে নাকি কমবে? ফর্মুলা দেখেন কমবে তো বাড়বে। কমবে স্যার। এটা যখন কমবে তখন এটা কি বাড়বে। এটা কি বেড়ে যাবে না? ক্লিয়ার? বেড়ে যাচ্ছে মানে কি ওকে ফেল করাইতে হইলে বেশি লোড দিতে হবে, তার মানে সে FPL এর উপরে চলে যেতে পারবে। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝি নাই? এটা যত কমবে গ্রাফ করতে পারবে, তার মানে হচ্ছে বুঝছেন কিনা দেখেন এই মানটা যত কমবে তত এটাও কি বাড়বে। বাড়বে, আর এটা যত বাড়বে তত এটা কি কমবে। এটা যত বাড়ছে তত ক্লিয়ার? বুঝতে পারলেন? এখন এই সিল্লাই কে তোরা ও মারে করে সিল্লাই ফলাই ওই কি আগে দিদি ঢুকা। যখন আমি এই স্ট্যান্ডার্ড স্টেশন যখন দাঁড়ায় আছি তখন আমি জাস্ট FPL কি করছি টাচ করছি, তাহলে এই পোরশনটা কি ইলাস্টিক বাকলিং নাকি নন ইলাস্টিক বাকলিং? এই সাইডের স্ট্রেস গুলো কি PL এর চেয়ে ছোট না? ইলাস্টিক। ইলাস্টিক। আর ওখান থেকে এই সাইডটা হচ্ছে ইলাস্টিক।
আমি যখন এই পোরশনটাতে যখন থাকবো, এই পোরশনটাতে যখন আমি থাকবো, তখন আমার FCR এর ফর্মুলা হচ্ছে পাই স্কয়ার E ডিভাইডেড বাই AL ডিভাইডেড বাই হোল স্কয়ার। আর আমি যখন এই পোরশনটাতে থাকবো, তখন আমার FCR এর ভ্যালু হচ্ছে পাই স্কয়ার E T ডিভাইডেড বাই AL ডিভাইডেড বাই কত? বুঝতে পারবেন কিনা বলেন? এই গ্রাফ যদি না বুঝেন তখন কিন্তু আপনাদের সামনে কাজগুলো দেখলে গ্রাফগুলো বুঝবেন না। আমি আবারও বলতেছি, ভালো মতো এখানে গ্রাফটা এঁকে রাখি। কলম না একটা বুঝতে পারলেন? FCL FY ওটা FY হবে। ইটির ভ্যালুটা কিভাবে পাবেন? আপনি এখানটা মান নেবেন, এখানটা মান নেবেন, দুইটার জন্য আপনি কি জানেন? এগুলো ভ্যালু করে যাবেন না। অর্থাৎ আপনি এই অংশের স্ট্রেসের ডিফারেন্সটা নেবেন, এই অংশের স্ট্রেসের ডিফারেন্সটা নেবেন। স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেস দিলে তখন আপনি এই ভ্যালুটা পেয়ে যাবেন। এটা পরীক্ষায় আসবে না, বাট আমি তারপর দেখাচ্ছি কারণ আছে পরবর্তীতে এটা কাজে লাগবে। পরীক্ষায় এখানে ইটির ভ্যালু বের করতে দেয়া হইলেও হইতে পারে, এটা বলা যাচ্ছে না। পরীক্ষাটা কিন্তু অঙ্কগুলো বইয়ে যেরকম অঙ্ক আছে, গ্রাফটা কিন্তু এরকম বেরোবে, দেখছি এরকম। তখন কি হচ্ছে কি এখানে ভ্যালু দিয়ে গেছে আমরা 50, এখানে দিতে কত 60, এখানে দিতে কত 200, এখানে দিতে কত 400। এই স্টকটাকে বের করা যাবে না? এখানে ডিফারেন্স কত 10, এদিকে ডিফারেন্স কত 200, তাহলে 200 ডিভাইড বাই 10 মানে কত 2। কথা বলে বুঝতে পারছি? তো সব কিন্তু বইয়ে আছে। অর্থাৎ এটা কার হিসেবে দিবে না, সেটা হিসেবে দিয়ে দিবে, দাদা হিসাব করতে পারলেন জি। যাই হোক, মেইন কথা হচ্ছে শিখে রাখেন, যেটা বলতেছি সেটা হচ্ছে আমার যখন FCR এর ভ্যালু যখন PL এর চেয়ে নিচে তখন সেটা কি ইলাস্টিক, আর FCR এর ভ্যালু যখন PL এর চেয়ে উপরে তখন সেখানে কি হইছে ইলাস্টিক। বুঝতে পারছি? এখন আমরা আবার একটা জিনিস জানি, KL বাই R এর ভ্যালু যত বাড়তে থাকবে তত আমার FCR কমতে থাকবে। কমতে থাকার মানে কি PL থেকে নিচের দিকে নেমে আসবে। PL থেকে যে অংশ নিচের দিকে নামছে সেই অংশের নাম ওই অংশ কি হবে ইলাস্টিক ভাগ। আর PL থেকে যে অংশ উপরে উঠছে সেখানে কি হবে ইনইলাস্টিক ভাগ হবে। তাহলে এখন দেখেন এখানে ইনইলাস্টিক পোরশন কোনটা? উপরের জোনটা। উপরের জোনে আমি তো কি বলেছি ET, এর জন্য সূত্র কি আসছে? এখানেও ইনইলাস্টিক জোনে কি আসছে ET, ইলাস্টিক জোনের সূত্র কি E, এখানেও সেটা কত আসছে। তাহলে কি বুঝতে পারছি? অর্থাৎ আমি যে এখানে একটা যদি জোন ক্রিয়েট করি এটা হচ্ছে ইনইলাস্টিক জোন। স্যার FCR গুলো FPL এর চেয়ে বেশি হলে ইলাস্টিক, বেশি হলে ইনইলাস্টিক। হচ্ছে ক্লাস শেষ। এটা বুঝছেন কিনা বলেন? এখন আপনি দেখবেন হচ্ছে কি KL বাই R যেখানে আছে ওখান থেকে আমরা পিসের বের করতে সেটা আমি বের করতে পারবো।